আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা ছিল 2025 সালের ইন্ডিয়ার সবচেয়ে আলোচিত ও অ্যাকশন মুভি, যেখানে একজন ভারতীয় গুপ্ত এজেন্ট একাই লড়াই করে যায় পাকিস্তানি মাফিয়াদের বিপক্ষে। বলছিলাম ধুরন্ধর মুভির কথা। তাই দেরি না করে মূল গল্পে আসা যাক। গল্পের শুরুতেই আমরা অজয় নামের একজনকে দেখতে পাই, যিনি একজন ভারতীয় গোয়েন্দা প্রধান। সময়টা 30 ডিসেম্বর 1999, কান্দারা এয়ারপোর্ট। এই সময় একজন মিনিস্টার সেখানে আসে। তারা মূলত এখানে এসেছিল কিছু টেরোরিস্টের সাথে নেগোসিয়েশন করতে, কারণ কিছু পাকিস্তানি টেরোরিস্ট যাত্রীসহ একটি ইন্ডিয়ান বিমান হাইজ্যাক করেছে। এই সময় তারা বিমানে প্রবেশ করলে সেখানে অনেক রক্ত দেখতে পায় এবং অজয় কল্পনা করতে থাকে টেরোরিস্টরা কীভাবে তাদের মানুষদের মেরেছে। এরপর অজয় টেরোরিস্টদের সাথে দেখা করে, যে একজন মহিলার মাথায় বন্দুক ধরেছিল। তাই অজয় জানায় বন্দুকের মুখে কোনো নেগোসিয়েশন হবে না। এই কথা শুনে টেরোরিস্ট ওই মহিলাকে ছেড়ে দেয়। এই সময় অজয় জানায় বিমানের যাত্রীদের মুক্তির জন্য তারা টেরোরিস্টদের দাবি মানতে রাজি, অর্থাৎ তারা 3 জন পাকিস্তানি বন্দীকে ছেড়ে দিবে এবং তাদেরকে $10 মিলিয়ন দেওয়া হবে। এরপর অজয় বিমানের যাত্রীদের সাথে দেখা করে জানায়, আপনাদের আর কোনো ভয় নেই, আমাদের নেগোসিয়েশন সফল হয়েছে। আগামীকাল সকালে আপনারা সকলেই মুক্তি পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা দেখতে পাই অজয় ওই মিনিস্টারের সাথে দেখা করে জানায় পাকিস্তানিরা কাশ্মীরে চলে এসেছে, এখন হায়দ্রাবাদে চলে আসতে চাচ্ছে। কিছুদিন পর আমাদের ঘরেও ঢুকে যাবে আর আমরা নীতিবাক্য পাঠ করতে থাকব। তাই আমাদের উচিত তাদের ধাত ভাঙার জবাব দেওয়া, আর তার জন্য আমার কাছে কিছু প্ল্যান আছে। এই বলে সে একটি ফাইল ওই মিনিস্টারের হাতে তুলে দেয়। এই সময় অন্য একজন তাকে জানায়, তোমার প্ল্যান দেশের সবাই দেখেছে, তাই তুমি ইন্ডিয়ান গোয়েন্দা হ্যান্ডেল করো, আমি আন্তর্জাতিক গোয়েন্দা কন্ট্রোল করে নেব। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে 12 ডিসেম্বর 2001 সালে। এই সময় আমরা দেখতে পাই একজন মহিলা পুলিশ মন্ত্রিসভার বাইরে বিভিন্ন পুলিশদের মিষ্টি খাওয়াচ্ছেন, কারণ তার স্বামীর জব হয়েছে। হঠাৎ একটি গাড়ি সব ব্যারিকেড টপকে যেতে শুরু করে। পুলিশ ওই গাড়িকে আটকানোর চেষ্টা করলেও তারা আটকাতে পারে না। গাড়িতে আমরা ওই টেরোরিস্টদের একজনকে দেখতে পাই, যে 1999 সালে বিমান হাইজ্যাক করেছিল। হঠাৎ গাড়িটি অন্য একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। পুলিশ গাড়ির দিকে এগিয়ে যেতে থাকলে গাড়ি থেকে কিছু টেরোরিস্ট বের হয়ে তাদের দিকে গুলি করতে শুরু করে, যেখানে ওই মহিলা পুলিশ সহ অনেক পুলিশ, গার্ড এবং কিছু মন্ত্রী মারা যায়। এই সময় ওই টেরোরিস্টের গায়ে গুলি লাগলে সে নিজের শরীরে থাকা বুম ব্লাস্ট করে দেয়। এতে ওই টেরোরিস্ট সহ বেশ কিছু পুলিশ মারা যায় এবং অনেকে আহত হয়। এই সময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন অজয়। এই সময় অজয় ওই আহত মহিলা পুলিশকে দেখতে পায়। পরবর্তীতে ওই মিনিস্টার অজয়ের সাথে দেখা করে জানায় সে অজয়ের দেয়া ওই ফাইলটি পড়েছে, আর ওই ফাইলের একটি প্ল্যান প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে, তা হলো ধুরন্ধর। কিন্তু প্রধানমন্ত্রী চিন্তিত এটা নিয়ে যে এত লম্বা প্ল্যান সফল হবে কিনা। কিন্তু অজয় জানায় তাদের হাতে আর কোনো অপশন নেই। পরবর্তীতে তারা প্ল্যান ধুরন্ধর কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এখন দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে 2004 সালে, যেখানে আমরা কিছু লোকদের দেখতে পাই যারা আফগানিস্তান বর্ডার হয়ে পাকিস্তান যাচ্ছিল, যাদের মধ্যে হামজা নামের একজনকেও দেখতে পাই। পাকিস্তানে প্রবেশের পর হামজা চলে আসে করাচির লাহারি টাউনে, যেখানে রাজ ছিল বাবু ডাকাত ও রহমান ডাকাতের। এই সময় হামজাকে দেয়া তথ্য অনুযায়ী সে একটি জুসের দোকানে আসে এবং এক গ্লাস জুস খেয়ে দোকানের মালিকের কাছে একটি কাজ চায়। কিন্তু দোকান মালিক মোহাম্মদ আলম জানায় এখানে তার জন্য কোনো কাজ নেই, তাই হামজা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে রাতে হামজা আবার ওই দোকানের সামনে আসলে বাবু ডাকাতের কিছু লোক তাকে আক্রমণ করে। হামজা এই সময় তাদের মারতে থাকলে মোহাম্মদ আলম হামজাকে দেখতে পায়, তাই হামজা মোহাম্মদ আলমকে দেখে নিজেকে থামিয়ে নেয় এবং বাবু ডাকাতের লোকদের হাতে মার খেতে শুরু করে এবং গুরুতর আহত হয়। এক পর্যায়ে পুলিশের গাড়ি চলে আসায় বাবু ডাকাতের লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে মোহাম্মদ আলম হামজাকে তার দোকানের সামনে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন সে হামজাকে ডেকে তুলে কিছু খাবার দেয়। হামজা এমনভাবে খাবার খাচ্ছিল যেন সে অনেকদিন যাবৎ কিছুই খায়নি। মোহাম্মদ আলম তার নাম জানতে চাইলে হামজা তার নাম জানায়। পরবর্তীতে মোহাম্মদ আলম হামজাকে তার দোকানে কাজে রাখে এবং বিভিন্ন কাজ শেখাতে থাকে। এখন এইভাবেই টানা 1 বছর হামজা ওই দোকানে কাজ করতে থাকে। এই সময় হামজা অজয়ের বলা কিছু কথা ও তার ট্রেনিংয়ের দৃশ্য কল্পনা করতে থাকে, অর্থাৎ হামজাই হলো সেই অপারেশন ধুরন্ধর। এরপর মোহাম্মদ আলম হামজাকে জানায় রহমান ডাকাতের গ্যাংয়ে ঢোকা সহজ হবে না, দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হতে পারে, আর এই সময়টা বাবু ডাকাতের লোকদের হাত থেকে তাকে বেঁচে থাকতে হবে। আর বংশের হিসাবে হামজা শুধু রহমান ডাকাতের গ্যাংয়েই ঢুকতে পারবে। সে আরও জানায় রহমান ডাকাত বাবু ডাকাতের নাজায়েজ সন্তান। যেদিন রহমান ডাকাতের খবর জানতে পেরেছে ওই দিনই সে তার মাকে মেরে ফেলেছিল। আর কিছুদিন পর বাবু ডাকাত ওই দোকানে এসে মোহাম্মদ আলমকে মারতে শুরু করে, কারণ সে বাবু ডাকাতের এলাকায় কাজ করে, কিন্তু রহমান ডাকাতের ছেলের জন্মদিনে জুস বিক্রি করতে গিয়েছিল। হামজা তখন বসে বসে এসব দেখছিল।
এরপর মোহাম্মদ আলম হামজাকে জানায় বাবু ডাকাতের পা ভাঙার পর থেকে সে রহমান ডাকাতের সাথে টক্কর দেওয়ার জন্য আরশাদ পাপ্পুর সাথে হাত মিলিয়েছে। এমনকি এখনও লাহারির 3 ভাগের 1 ভাগে আরশাদ পাপ্পু ও বাবু ডাকাতের হুকুম চলে। আর এই সময় রেজওয়ান নামের আরও একজন এজেন্ট হামজার সাথে দেখা করতে আসে। রেজওয়ান আরশাদ পাপ্পুর গ্যাংয়ে কাজ করে। সে হামজাকে জানায় কালকে একটি বিয়ের অনুষ্ঠানে রহমান ডাকাতের ছেলে যাবে। বাবু ডাকাতের 3 জন লোক রহমান ডাকাতের ছেলের উপর আক্রমণ করবে। এখন হামজা যদি রহমান ডাকাতের ছেলেকে বাঁচাতে পারে তাহলে সে খুব সহজেই রহমান ডাকাতের নজরে চলে আসবে। তবে এখানে অনেক রিস্ক রয়েছে, তাই হামজাকে হয় রিস্ক নিতে হবে আর না হয় অপেক্ষা করতে হবে। কিন্তু হামজা জানায় সে রহমান ডাকাতের ছেলেকে বাঁচিয়ে নিবে। পরবর্তীতে আমাদের সেই বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে মোহাম্মদ আলম তার জুসের দোকান নিয়ে গিয়েছিল এবং হামজা সকলকে জুস খাওয়াচ্ছিল। তখন কয়েকজন গার্ড সহ রহমান ডাকাতের ছেলে নাইম অনুষ্ঠানে আসে। এই সময় রহমান ডাকাতের ছোট ছেলে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মোহাম্মদ আলম হামজাকে বলে, তুই নাইমকে দেখ, আমি ছোটটাকে দেখছি। আর কিছুক্ষণ পরেই বাবু ডাকাতের 3 জন লোক সেই অনুষ্ঠানে আসে। নাইমের ছোট ভাই তখন দৌড়াতে শুরু করলে হামজা তাকে আটকায়। অপরদিকে বাবু ডাকাতের লোক গুলি চালাতে শুরু করে। এই সময় বাবু ডাকাতের লোক ও রহমান ডাকাতের লোকদের মধ্যে একটি বন্দুক যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু একে একে রহমান ডাকাতের লোক মারা যেতে থাকে। তাই এক পর্যায়ে হামজা বন্দুক নিয়ে বাবু ডাকাতের লোকদের উপর আক্রমণ করতে শুরু করে। হামজা নাইমকে বাঁচাতে যেতে চাইলে নাইমের ছোট ভাই ভয় পেয়ে হামজাকে জড়িয়ে ধরে। পরবর্তীতে মোহাম্মদ আলম নাইমের ছোট ভাইয়ের কাছে আসলে হামজা আসে নাইমকে বাঁচাতে, কিন্তু হঠাৎ নাইম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার গায়ে গুলি লেগে যায়। অপরদিকে বাবু ডাকাতের লোক নাইমকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে হামজা লক্ষ্য করে নাইমের গায়ে অনেকগুলো গুলি লেগেছে, তাই হামজা দ্রুত নাইমকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। এই সময় সেই হসপিটালে হাজির হয় রহমান ডাকাত ও তার লোকজন। নাইমকে দেখে রহমান ডাকাত কান্না করতে শুরু করে। এই সময় সে হামজার কাছে জানতে চায়, এটা কি আমার ছেলের রক্ত? হামজা জানায় জি। আলম জানায় হামজা আমার দোকানেই কাজ করে। হামজা নাইমকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। হামজা বলে তারা 3 জন ছিল, সকলের হাতেই ওজি AK-47 মতো বন্দুক ছিল। এই সময় জামিল নামের আরও একজন লোক কান্না করতে করতে নাইমকে দেখতে আসে। জামিল মূলত সামনের ইলেকশনে নির্বাচন করবে। এই সময় হামজা জানায় বন্দুক সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। তার ভাই একজন মুজাহিদ ছিল যে এখন মৃত এবং সেই তাকে বন্দুক চালানো শিখিয়েছে। রহমান ডাকাতের লোক হামজাকে টাকা দিতে চাইলে হামজা জানায় টাকার দরকার নেই, কারণ রহমান ডাকাত মুজাহিদদের জন্য অনেক কিছু করেছে আর তার এই কৃতজ্ঞতা থেকেই হামজা এসব করেছে, তার টাকার দরকার নেই। এইসব শুনে হামজাকে তার দলে নিয়ে নেয় রহমান ডাকাত এবং তাকে একটি বন্দুক দেয়। এই সময় রহমান ডাকাতের স্ত্রী হসপিটালে আসে এবং প্রথমেই রহমান ডাকাতকে একটি চড় মারে এবং কান্না করতে শুরু করে। এদিকে জামিল জানায় রহমান ডাকাত যেন নির্বাচনের আগে কিছু না করে, নির্বাচনের পর তারা নাইম হত্যার বদলা নিবে। এবং বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিও রহমান ডাকাতকে ফোন করে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলে। অপরদিকে আমরা দেখতে পাই রহমান ডাকাতের নকল বন্দুকের কারখানা রয়েছে, যা তারা বিভিন্ন শহরে সাপ্লাই করে থাকে। সেখানে হামজা বিভিন্ন বন্দুক ও রহমান ডাকাতের বিভিন্ন লোকদের সাথে পরিচিত হতে থাকে। এই সময় হামজার চোখ পড়ে রহমান ডাকাতের চেয়ারে দেখে। তখন একজন তাকে জানায় এই চেয়ারের জন্য রহমান ভাই কতজনের জান নিয়েছে তার কোনো হিসাব নেই। এরপর হামজাকে থাকার জন্য একটি বাড়ি দেওয়া হয়। এই সময় হামজা এসপি আসলাম সম্পর্কে জানতে পারে। এসপি আসলাম একবার রহমান ডাকাতকে গ্রেপ্তার করেছিল, কিন্তু সে এখন সাসপেন্ড আছে এবং বর্তমান এসপি রহমান ডাকাতের কাছের লোক, তাই তাকে নিয়ে কোনো সমস্যা নেই। এইভাবে কেটে যায় 1 মাস। টিভিতে খবর হতে থাকে রহমান ডাকাতের ছেলে মারা গেছে 1 মাস হয়েছে, কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি রহমান ডাকাতও কোনো পাল্টা আক্রমণ করেনি। তাই প্রশ্ন ওঠে, তাহলে কি রহমান ডাকাতের কাছে নিজের ছেলের চেয়ে নির্বাচন বেশি জরুরি, নাকি রহমান ডাকাত এখন দুর্বল হয়ে পড়েছে? এইসব শুনে রহমান ডাকাত একে একে তার লোকদের কাছে জানতে চায় তার কি বাবু ডাকাতের উপর আক্রমণ করা উচিত কিনা। এই সময় সকলেই জানায় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত। রহমান ডাকাত যখন হামজার কাছে জানতে চায়, হামজা তাকে জানায় বদলা নেওয়া উচিত, আর তা এখনই। কারণ বাবু ডাকাতও ভেবেছে রহমান ডাকাত এখন নির্বাচনের আগে কোনো কিছুই করবে না, আর তাই সে এই সুযোগটা কাজে লাগিয়েছে। আর আপনার এই নীরবতা আপনার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলবে। এতে আপনি নির্বাচন হওয়ার আগেই হেরে যাবেন। তাই এখনই সময় বদলা নেয়ার, নিজের হুকুম জারি রাখার। তাই এখন একই সময়ে রহমান ডাকাতের বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বাবু ডাকাতের পুরো গ্যাংয়ের উপর আক্রমণ করে এবং একজনকে সিলিন্ডার ব্লাস্ট করে, একজনকে গরম ডালে চুবিয়ে, একজনের গলায় দড়ি লাগিয়ে, একজনকে ছাদ থেকে ফেলে এবং একজনকে গুলি করে এভাবে একে একে সকলকে মারতে শুরু করে। অপরদিকে হামজা বাবু ডাকাতের পিছু করতে শুরু করে এবং এক পর্যায়ে হামজা তার গাড়ি দিয়ে বাবু ডাকাতের অটোতে ধাক্কা দেয় এবং বাবু ডাকাতকে ধরে রহমান ডাকাতকে খবর দেয়। এই সময় রহমান ডাকাত আসলে বাবু ডাকাত তার কাছে ক্ষমা চায় এবং জানায় আমি তোর বাবা, আমাকে ক্ষমা করে দে। কিন্তু রহমান ডাকাত জানায় বাচ্চাকে মারা তার উচিত হয়নি,
এই বলে সবার সামনে বাবু ডাকাতের মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে এবং জানায় আজ থেকে লাহোরিতে রহমান ডাকাতের হুকুম চলবে। এখন দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে 2007 সালে, যেখানে আমরা জানতে পারি জামিল 3 লক্ষ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে। এই সময় জামিল জনসাধারণের উদ্দেশ্যে বক্তৃতা দেয়, যেখানে হাজির হয় রহমান ডাকাত। এই সময় মানুষ তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে। মনে হচ্ছিল এর জয় জামিলের নয়, বরং রহমান ডাকাতের। অপরদিকে হামজার চোখ পড়ে জামিলের মেয়ে ইয়ালিনার উপর। এই সময় তাদের মধ্যে বেশ কিছুক্ষণ চোখাচুকিও হয়। অপরদিকে জাবেদ ও আলতাফ নামের আরও 2 জন লোকের সাথে পরিচয় হয় রহমান ডাকাতের। মূলত নির্বাচনের সকল খরচ তারাই জামিলকে দিয়েছিল। জাবেদ রহমানকে জানায় তারা দুজনের কাজে আসতে পারে এবং আরও জানায় আপনার জনপ্রিয়তা একবার জনগণের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি কেন নিজেই নির্বাচনে আসছেন না। তাদের এই কথোপকথন চোখে পড়ে জামিলের, তাই সে দ্রুত স্টেজ থেকে নিচে নেমে আসে। কিন্তু জামিল আসার সাথে সাথেই জাবেদ চলে যায়। পরবর্তীতে রহমান ডাকাত জামিলকে জানায়, আমি ভাবছি আমি নিজেই একটি দল বানিয়ে নির্বাচনে পা রাখবো। যা শুনে জামিল অনেক অবাক হয়। এই সময় রহমান ডাকাত জানায়, ভয়ের কিছু নেই, আমি আপনার দলের হয়েই নির্বাচন করব, শুধু নিজের একটা আলাদা দল নিয়ে, যেন অপোজিশন পক্ষের ভোট কমে আসে। জামিল এই সময় কথাটা এড়িয়ে যায়। পরবর্তীতে জামিল তার মেয়ের সাথে রাগ দেখিয়ে তার মেয়ের ফোন ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এখন সেই ফোন তুলে নেয় হামজা। অপরদিকে রহমান তার লোকদের কাছে জানতে চায় জাবেদ ও আলতাফ মাসে কত টাকার ধান্দা করে। তার লোক জানায় তারা বিভিন্ন অবৈধ ব্যবসা করে, এমনকি তারা ইন্ডিয়ান জাল টাকাও বানায়। তাই সব মিলিয়ে মাসে 50 থেকে 60 কোটি টাকা তো হবেই। যা শুনে হামজা জানতে চায় এই জাল টাকা তারা ইন্ডিয়াতে পৌঁছায় কিভাবে। সে জানায় করাচি থেকে সমুদ্রপথে কাতার আসে, আর কাতার থেকে কার্গো প্লেনে করে নেপাল, আর সেখান থেকে ইন্ডিয়ান মিনিস্টারের ছেলে সব টাকা উত্তরপ্রদেশ দিয়ে নিয়ে যায়। যা শুনে হামজা কিছু ভাবতে শুরু করে। তখন রহমান ডাকাত জানতে চায় তোর মাথায় কি চলছে। হামজা জানায়, ভাই আমি ভাবছি উপরে উঠতে হলে এমন লোকদের সাথে বন্ধুত্ব করে রাখাই ভালো, খুন খারাপি করে আপনি সর্বোচ্চ লাহোরি পর্যন্তই পৌঁছাতে পারবেন। এসব শোনার পর রহমান ডাকাত হামজাকে কিছু টাকা ও একটি বাইক গিফট করে। এরপর সেই বাইক নিয়ে হামজা চলে আসে ইয়ালিনার সাথে দেখা করতে। এই সময় একটি বারে ডান্স করছিল ইয়ালিনা, কিন্তু গার্ড হামজাকে ইয়ালিনার কাছে যেতে দেয় না। তাই সে বার থেকে বের হয়ে ইয়ালিনার গাড়ি নষ্ট করে দেয় এবং পুলিশকে ফোন করে পার্টির খবর দেয়। পুলিশ পার্টিতে রেড দিলে সকলেই পালাতে শুরু করে। এমনকি ইয়ালিনা যখন তার গাড়ি স্টার্ট করতে যায়, সে দেখে তার গাড়ি স্টার্ট হচ্ছে না। তখন হামজা তার বাইক নিয়ে ইয়ালিনার সামনে আসে এবং ইয়ালিনাকে নিয়ে পালিয়ে যায়। যদিও পুলিশ তাদের পিছু নিয়েছিল, কিন্তু পুলিশ তাদের ধরতে পারেনি। আর হঠাৎ বাইক বন্ধ হয়ে যায়। হামজা জানায় মনে হয় ফুয়েল শেষ। তাই তারা গল্প করতে করতে হেঁটে হেঁটে ইয়ালিনার বাড়ির দিকে যেতে শুরু করে। ইয়ালিনা জানতে চায় তুমি কি আমার বাবার দলে কাজ করো। হামজা জানায় না, আমি রহমান ডাকাতের গ্যাংয়ে কাজ করি এবং তার সকল অবৈধ কাজের দেখাশোনা করি। এরপর হামজা ইয়ালেনাকে তার সেই ফোন ফেরত দিলে ইয়ালেনা ঘরের দিকে যেতে শুরু করে এবং হামজা তার বাইক স্টার্ট দেয়। মানে হামজা ইচ্ছে করেই তার বাইকে স্টার্ট বন্ধ করে রেখেছিল, যেন সে ইয়ালেনার সাথে কিছুটা সময় কাটাতে পারে। এরপর হামজা একটি চিরকুটের মাধ্যমে আলমকে সে জাল টাকার খবর দেয় এবং আলমের মাধ্যমে জানতে পারে অজয়। এই সময় অন্য একজন লোক অজয়কে জানায় ইন্ডিয়াতে যারা এই জাল টাকার সাথে জড়িত চাইলেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, কারণ তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। অজয় জানায় হিন্দুস্তানিদের সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তানিরা নিজেই, পাকিস্তান তো 2 নম্বরে আসে। অপরদিকে রহমান ডাকাত জাবেদ ও আরও কিছু লোকের সাথে দেখা করতে সে জাল টাকার ফ্যাক্টরিতে আসে, যেখানে হামজা অসংখ্য জাল টাকা দেখতে পায়। এরপর সেখানে হাজির হয় মেজর ইকবাল। মেজর ইকবাল রহমান ডাকাতকে তাদের জন্য বন্দুক বানিয়ে দিতে বলে, কিন্তু সেসব বন্দুকে অন্য দেশের নাম লেখা থাকবে, যেন কোনো সমস্যা হলে ISI এর নাম সামনে না আসে। কিন্তু রহমান ডাকাতের লোক জানায় এত বন্দুক বানানোর মতো ম্যাটেরিয়াল তাদের কাছে নেই। মেজর ইকবাল তখন মকবুল নামের এক লোকের কথা বলে, যে রহমান ডাকাতকে অনেক সম্মান করে। রহমান ডাকাত চাইলে সে কখনো না করতে পারবে না, তাই মকবুলের কাছ থেকে ম্যাটেরিয়াল কিনতে বলে। রহমান ডাকাতের লোক জানতে চায় তাহলে আপনি কেন তার কাছ থেকে কিনছেন না। মেজর ইকবাল জানায় তারা আমাদের বিপক্ষেই লড়াই করছে, তাই সে আমাদের কাছে ম্যাটেরিয়াল বিক্রি করবে না। এইসব শুনে রহমান ডাকাত জানায় আমি আমার লোকদের ধোঁকা দিব না। মেজর জানায় পাকিস্তানে যারাই উপরে উঠেছে তারা সবাই কিছু না কিছু খারাপ করেই উপরে উঠেছে, তাই আপনাকে রাজনীতিতে আসতে হলে আপনাকেও কিছু না কিছু তো করতেই হবে। রহমান ডাকাতের লোক জানতে চায় এসব বন্দুক দিয়ে আপনারা কি করবেন। তখন একজন বলে আগামী 3 অক্টোবর এটা বড় মিশন আছে, সেই মিশনের মুজাহিদদের জন্য হাতিয়ার দরকার। আর এই ডিল ফাইনাল হলে মেজর নিজেই রহমান ডাকাতের নমিনেশনের জন্য সুপারিশ করবে। শেষ পর্যন্ত রহমান ডাকাত তাদের প্রস্তাব মেনে নেয় এবং হুঁশিয়ারি দিয়ে জানায় যদি তারা তাদের কথা না রাখে তাহলে সে কাউকেই ছাড়বে না। যা শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায় এবং রহমান ডাকাত চলে যায়। অপরদিকে রহমান ডাকাতের রাজনীতিতে আসার খবরটি
জাবেদ ফোন করে জামিলকে জানায় এবং রহমান ডাকাত বাড়ি আসার পর হামজা তাকে জানায়, রহমান ভাই, আপনি ভুল করছেন। আপনি নিজের মানুষের সাথেই বেইমানি করে তাদের সাথে হাত মিলাচ্ছেন, যারা প্রতিদিন আমাদের ভাইদের মারছে। হামজার এই কথা শুনে রহমান ডাকাত অনেক রেগে যায়। তাই উজের হামজাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরবর্তীতে হামজা আলমের সাথে দেখা করে এবং 3 অক্টোবরের মিশনের কথা জানায়। তবে হামজা জানায় তারা করাচি থেকে ইন্ডিয়া কিভাবে যাবে, কারণ সেখানে কোনো বর্ডার নেই এবং তারা বিমানেও যেতে পারবে না। তাই মনে করা হয় তারা নৌপথে গুজরাট যাবে। অপরদিকে ইন্ডিয়াতে ইনফরমেশন আসতে থাকে 3 অক্টোবর পাকিস্তানের কিছু মুজাহিদ ইন্ডিয়ায় আসবে। তবে একই দিনে আলাদা আলাদা স্থানের অনেক ইনফরমেশন আসে, তাই তারা বুঝতে পারছিল না কোন ইনফরমেশন সত্য আর কোনটা মিথ্যা। এরপর আমরা দেখতে পাই রহমান ডাকাত মকবুল শিরানির সাথে দেখা করতে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালের লিস্ট দেয়, যা কৌশলে হামজা দেখে নেয়। মকবুল শিরানি জানায় ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদের সামনে হাজির হয় এসপি চৌধুরী আসলাম। জামিলি মূলত এসপি আসলামকে ডেকে এনেছে, কারণ সে তার পদ থেকে এখন রহমান ডাকাতকে সরাতে চায়। আর এ সময় এসপি আসলামের 7 বছর ধরে সাসপেন্ড থাকার জন্য সে অনেক আফসোস করে, কিন্তু এসপি আসলাম জানায় আমার সাসপেন্ডও আপনিই করিয়েছিলেন। জামিল তখন জানায় হতে পারে যৌবনে কোনো ভুল হয়ে গিয়েছিল তোর ধারা, এবং বলে যাই হোক, এখন মূল কথা হলো লাহারি থেকে আমি সব ধরনের অপরাধীদের পরিষ্কার করতে চাই। তাই জামিল এসপি আসলামকে আবারও লাহারিতে নিযুক্ত করতে চায়, কিন্তু এসপি আসলাম জানায় আমার একটি শর্ত আছে, আর তা হলো আমার কাজে কেউ বাধা দিতে পারবেন না, এমনকি আপনিও না। আমার টিমে সব আমার লোক থাকবে এবং সকলের বেতন এত বেশি হবে যে তাদের কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না। জামিল তার শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে হামজা ও ইয়ালিনা একে অপরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে এবং দুজনেই দুজনের সাথে সময় কাটাতে শুরু করে। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। এ সময় জামিল তার পরিবার নিয়ে আসে রহমান ডাকাতের বাড়িতে। রহমান ডাকাত জানায় আসলাম চলে এসেছে। জামিল বলে কে? আতিফ আসলাম? ও আচ্ছা, এসপি আসলাম, তুই কোনো টেনশন করিস না, আমি সব দেখে নিব। পরবর্তীতে হামজা একদিন ইয়ালিনাকে আলমের দোকানে নিয়ে আসে। সেখানে একটি খবরের কাগজে ইয়ালিনা তার বাবা ও এসপি আসলামের ছবি দেখে জানায় এসপি আসলাম মাঝে মাঝেই তাদের বাড়িতে আসে। এই কথা শুনে হামজা জানায় পরবর্তীতে তোমাদের বাড়িতে আসলে তার উপর নজর রেখো। অপরদিকে একজন অজয়কে জানায় ইন্ডিয়ার একজন মিনিস্টার মেজর ইকবাল ও জাবেদের সাথে মিলে একটি ডিল সাইন করেছে, যেখানে উল্লেখ আছে এখন থেকে ইন্ডিয়া ও পাকিস্তান একই কোম্পানি থেকে তাদের কারেন্সির ম্যাটেরিয়াল কিনবে। অজয় জানতে চায় তারা প্লেট কোথায় পেল। লোকটি জানায় জানুয়ারি 2007 সালে তাদের কারেন্সিতে কিছু ছোট পরিবর্তন করা হয়েছিল, যার জন্য আরও একটি নতুন প্লেট বানানো হয়েছিল। কিন্তু সেই প্লেট ইন্ডিয়ায় আনার সময় প্লেনের যান্ত্রিক ত্রুটির কথা বলে প্লেন দুবাইয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করেছিল। আর তাই ধারণা করা যায় ওই সময়টাতেই মিনিস্টার ও তার ছেলে মেজর ইকবাল ও জাবিদের সাথে দেখা করে তাদের একটি নকল প্লেট বানিয়ে দিয়েছে। লোকটি ওই মিনিস্টারকে গ্রেপ্তারের কথা বললে অজয় জানায় তারা মিনিস্টারে কিছুই করতে পারবে না, বরং এই কেস সামনে আসলে মিনিস্টার মিথ্যা মামলায় তাদের চাকরি খেয়ে দিবে। তাই সঠিক সময়ের জন্য এখন অপেক্ষা করতে হবে। অপরদিকে আজ রহমান ডাকাত মেজর ইকবালকে তাদের হাতিয়ার ডেলিভারি দিবে, কিন্তু হঠাৎ রহমান ডাকাতের ছোট ছেলে অসুস্থ হয়ে যায়। তাই রহমান ডাকাত তার ছেলেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তখন হামজার চোখ পড়ে বাড়ির কাজের লোকের উপর। সে কারোর সাথে ফোনে কথা বলছিল, যা থেকে হামজার একটু সন্দেহ হয়। পরবর্তীতে হামজা ও উজের হাতিয়ার নিয়ে রওনা দেয় মেজর ইকবালের উদ্দেশ্যে। হামজা হাতিয়ার নিয়ে জাবেদের ফ্যাক্টরিতে পৌঁছালে সেখানে সে কিছু ছেলেকে নামাজ পড়তে দেখে এবং পরবর্তীতে সে তাদের বন্দুক মেজর ইকবালকে দেখায়, যেখানে ইকবাল সেই সব বন্দুক ওই ছেলেদের হাতে তুলে দেয়। এ সময় হামজা জানতে চায় কাল যাচ্ছে তাহলে? জাবেদ জানায় কাল যাবে না। অপরদিকে এসপি আসলাম হামলা করে রহমান ডাকাতের গাড়ি বহরে এবং রহমান ডাকাতের গাড়ির দিকে গুলি করতে শুরু করে। এই সময় রহমান ডাকাতের লোক গাড়ি থেকে পালিয়ে যায় এবং রহমান ডাকাত এসপি আসলামের কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে মেজর জানায় কেউ একজন ইন্ডিয়াতে খবর লিক করে দিয়েছে, তবে ইনফরমারকে খুঁজে পেয়ে গেছি, যা শুনে হামজা কিছুটা ভয় পেয়ে যায়। তখন মেজর ইকবাল হামজাকে নিয়ে ওই ইনফরমারের কাছে যায়। এ সময় ইনফরমারের পুরো শরীরে ছোট ছোট ছিদ্র করে বসি লাগিয়ে রাখা হয়েছিল। করা হচ্ছিল এক অমানবিক অত্যাচার। মেজর জানতে চায় তার মতো আর কতজন পাকিস্তানে আছে, কিন্তু এত কিছুর পরও ইনফরমার কোনো তথ্য দেয় না। এক পর্যায়ে মেজর ইকবাল ওই বসি টেনে ইনফরমারের শরীর থেকে চামড়া তুলে নেয় এবং শিকল দিয়ে মারতে শুরু করে, যা থেকে হামজাও অনেক ভয় পেয়ে যায়। এরপর হামজা ও উজের চলে আসার পথে ডঙ্গে তাদেরকে ফোন করে জানায় এসপি আসলাম রহমান ভাইকে তুলে নিয়ে গেছে। তাই ওজের দ্রুত জামিলকে ফোন দিয়ে জানালে জামিল জানায় তুই টেনশন করিস না, আমি দেখছি। এই বলে জামিল টিভিতে খেলা দেখতে শুরু করে। হঠাৎ হামজার মনে পড়ে ওই কাজের লোকের কথা, তাই হামজা ওজেরকে বলে আগে বাড়ি চল। অপরদিকে এসপি আসলাম রহমান ডাকাতকে গাড়ির ভিতরেই মারতে শুরু করে এবং রহমান ডাকাতকে একটি জঙ্গলে নিয়ে যায়। এদিকে হামজা বাড়ি এসে কাজের লোককে মারতে থাকে এবং জানতে চায় বাচ্চার খাবারে কি মিশিয়েছিলি এবং রহমান ভাইকে কোথায় নিয়ে গেছে।
কাজের লোক কান্না করতে করতে জানায়, আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি। কিন্তু হামজা থামে না, সে একের পর এক কাজের লোককে মেরে যেতে শুরু করে। উজের হামজাকে আটকাতে চাইলে হামজা তার কথা শোনে না। এক পর্যায়ে হামজা কাজের লোকের আঙুল কেটে ফেললে কাজের লোক জানায় আরশাদ পাপ্পু তাকে টাকা দিয়েছে, তাই সে এসব করেছে। যা শুনে উজের কাজের লোককে গুলি করে মেরে ফেলে। অপরদিকে ইয়ালিনা হামজাকে ফোন করে হামজাকে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় জামিলের বাড়িতে জামিল, এসপি আসলাম ও আরশাদ পাপ্পু রহমান ডাকাতকে মারার প্ল্যান করছিল। ভিডিও দেখে হামজা ইয়ালিনাকে বলে, তুমি আমার বাড়িতে এসে ফোন অফ করে রাখো, আর যতক্ষণ না আমি আসবো তুমি আমার বাড়িতেই থাকবে। তারপর হামজা ওই ভিডিও জামিলকে পাঠায়। এই ভিডিওটা ইয়ালিনাই তার ফোন দিয়ে গোপনে ধারণ করেছিল। হামজা জামিলকে ফোন করে জানায়, আগামী 1 ঘন্টার মধ্যে রহমান ভাই সহি সালামত ফিরে না আসলে আমি এই ভিডিও সারা দেশে সরিয়ে দেব এবং আপনার মেয়ের জীবনও এখন আমার হাতে। এই কথা শুনে জামিল তার মেয়েকে ডাকতে থাকলে তার স্ত্রী জানায় ইয়ালিনা শপিং মলে গিয়েছে। যা শুনে জামিল অনেক রেগে যায়। অপরদিকে আমরা দেখতে পাই এসপি আসলাম রহমান ডাকাতকে একটি জঙ্গলে এনে মারছে। এই সময় জামিল এসপিকে ফোন দিয়ে ওই ভিডিও দেখতে বলে এবং রহমানকে মারতে বারণ করে। এসপি ভিডিও দেখার পরও জামিলকে জানায়, আপনার কথা শোনা যাচ্ছে না, এই বলে ফোন কেটে দেয় এবং রহমানকে আবার মারতে শুরু করে। তাই জামিল আবার ফোন করে হামজাকে এবং জানায় এসপি আসলাম আমার কথা মানছে না। হামজা তখন জামিলের কাছ থেকে লিহারি ট্রান্সপোর্টের ঠিকানা নিয়ে লিহারি ট্রান্সপোর্টে যায় এবং সেখানে সকলকে মারতে শুরু করে। আর সেই টর্চারের দৃশ্য ভিডিও কলে এসপি আসলামকে দেখায় এবং বলে 30 মিনিটের মধ্যে রহমান ভাই সহি সালামত ফেরত না আসলে এদের কেউ বাঁচবে না। পরবর্তীতে এসপি আসলাম রহমান ডাকাতকে তাদের লোকদের হাতে তুলে দেয় এবং হামজাকে ডেকে এনে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এদিকে রহমান ডাকাত ফিরে আসায় সকলেই আনন্দ করতে থাকে। তখন রহমান ডাকাত হামজার কাছে জানতে চায়, লাহারি ট্রান্সপোর্টের ঠিকানা কোথায় পেয়েছো? হামজা জানায় জামিল দিয়েছে। এই সময় রহমান ডাকাত জানতে পারে হামজা জামিলের মেয়ের সাথে প্রেম করছে আর জামিলের মেয়ে এখনও হামজার ঘরেই আছে। অপরদিকে রহমান ডাকাত আবার জাবেদের সাথে দেখা করতে আসে, যেখানে সবাই একসাথে বসে ইন্ডিয়াতে তাদের টেরোরিস্টের হামলার খবর দেখছিল। যা দেখে হামজা অনেক ঘাবড়ে যায়, কারণ সে নিজের হাতেই ওই টেরোরিস্টদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আর আজ সেই বন্দুক দিয়েই তার নিজের দেশে মানুষকে মারা হচ্ছে। ইন্ডিয়াতে হামলার খবর দেখে সেখানে মেজর ইকবাল, রহমান ডাকাত সহ সকলেই আনন্দ উপভোগ করছিল এবং বসে বসে ইন্ডিয়ান পুলিশদের লোকেশন জানাচ্ছিল ও সাথে সাথে তাকবির দিচ্ছিল। হামজাও তখন বাধ্য হয়ে তাদের সাথে তাকবির দেয়। এরপর হামজা আলমের সাথে দেখা করে জানায়, আমরা আগেই খবর পৌঁছে দিয়েছিলাম, তাহলে এসব কিভাবে হলো? আলম জানায় তারা 3 অক্টোবরের কথা বলেছিল, কিন্তু হামজা হয়েছে 26 নভেম্বর। আর 26 নভেম্বর একই দিনে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা অনেক খবর পাওয়া গিয়েছিল, যার বেশিরভাগই ছিল ভুয়া। হামজা এই সময় প্রতিশোধ নেওয়ার কথা বললে আলম তাকে শান্ত করে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলে। পরের দিন সকালে হামজা বাসায় আসলে ইয়ালিনা তার সাথে অনেক রাগারাগি করে, কারণ হামজা সারা রাত বাইরে ছিল এবং সকালে মদ খেয়ে বাড়ি ফিরেছে। সে জানতে চায় হামজা সারা রাত কোথায় ছিল, কার সাথে ছিল, এমনকি সে হামজাকে একটি চর মারে। তখন হামজা তাকে জানায়, আমি পুরো করাচির বাদশাহ হতে চাই। যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ থাকবে না, তাই তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, আর থাকতে না চাইলে দরজা খোলা আছে, চলে যাও। এই সময় ইয়ালিনা হামজার সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে 2009 সালে, যেখানে পরবর্তী নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হবে। এই সময় জামিল ভেবেছিল তার নাম ঘোষণা করা হবে, কিন্তু ঘোষণা করা হয় রহমান ডাকাতের নাম। যা শুনে জামিল অনেক অবাক হয়। এই সময় রহমান ডাকাত জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়, যা দেখে রেগে ফুঁসতে থাকে জামিল। অপরদিকে আরশাদ পাপ্পু ও এসপি আসলাম এই খবর দেখতে পায় টিভিতে। এরপর হামজা ইয়ালিনাকে বলে, কাল সকালে তোমার বাবাকে আসতে বলো। পরের দিন জামিল আসলে হামজা জানায়, আপনি নিজের চেয়ার ধরে রাখার জন্য কখনো রহমান ডাকাত, কখনো এসপি আসলাম, আবার কখনো আরশাদ পাপ্পুর সাথে হাত মিলিয়েছেন। আপনি সব সময় এমন লোকদের সাথে হাত মিলিয়েছেন যারা যে কোনো সময় আপনার চেয়ে বেশি শক্তিশালী হয়ে লিহারি আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। লিহারিতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এমন কাউকে সাথে নিন যে আপনার নিজের, আপনার আত্মীয়, আপনার বিশ্বস্ত। এই সময় হামজা জামিলের সামনেই জামিলের ওই ভিডিও ডিলিট করে দেয়। জামিল হামজার ইশারা বুঝতে পারে এবং হামজার সাথে হাত মিলিয়ে নেয়। পরবর্তীতে ধুমধাম করে জামিল হামজার সাথে ইয়ালেনার বিয়ে দেয়। সেখানে উপস্থিত হয় রহমান ডাকাত, জাবেদ, মেজর ইকবাল সহ সকলেই। অনুষ্ঠানের খাবার টেবিলে বসে আলোচনা শুরু হয়। মেজর ইকবাল জানায়, ভেবেছিলাম 26 নভেম্বরের পর ইন্ডিয়া হয়তো আমাদের উপর পাল্টা অ্যাকশন নেবে, কিন্তু তারা তো চুপচাপ বসে আছে এবং ইন্ডিয়াকে নিয়ে মজা করতে থাকে। তখন আবার মেজর ইকবাল 15ই আগস্ট নতুন হামলার প্ল্যান করে। রহমান ডাকাত জানায়, আমি সবসময় ISI এর সাথে আছি, লিস্ট পাঠিয়ে দিন, আমি সময়ের আগেই হাতিয়ার পৌঁছে দেব। এই বলে রহমান ডাকাত ডেট জানতে চাইলে হামজা তখন বলে 9 আগস্টের কথা। রহমান ডাকাত জানায় 9 আগস্ট সকল হাতিয়ার পৌঁছে যাবে। এরপর হামজা মকবুল শিয়ানির সাথে দেখা করে নতুন মালের লিস্ট দেয়
এবং জানায় 9 আগস্ট তাদের মাল লাগবে। এরপর 9 আগস্ট আমরা রহমান ডাকাতকে একটি ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখি। এই সময় মকবুল শিরানি উজেরকে ফোন করে জানায় তারা মাল ডেলিভারি করার জন্য অপেক্ষা করছে। তখন হামজা মাল আনতে যেতে চাইলে উজের তাকে বাধা দিয়ে নিজেই মাল আনতে যায় এবং হামজাকে রহমান ভাইয়ের সাথে থাকতে বলে। এরপর হামজা রহমানকে নিয়ে যাওয়ার পথে গাড়ি ঘুরিয়ে একটি জঙ্গলের পথে ঢুকিয়ে দেয়। রহমান তখন গাড়িতে ঘুমিয়েছিল, তবে রহমানের একজন লোক বাইক নিয়ে তাদের গাড়ি পিছু করছিল। কিন্তু হামজা এতক্ষণে গাড়ি নিয়ে অনেক দূরে চলে গেছে। হঠাৎ রহমানের ঘুম ভেঙে গেলে সে জানতে চায় আমরা এদিক দিয়ে কেন যাচ্ছি। হামজা জানায় রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তাই ভিতর দিয়ে চলে এসেছি। রহমান বলে বাকিরা কোথায়। হামজা জানায় ট্রাফিকে আটকা পড়েছে। রহমান জানতে চায় উজ্জের কোথায়। হামজা জানায় মাল রিসিভ করতে গিয়েছে। রহমান বলে আজ কেন। হামজা জানায় বিয়ের দিন আজকের ডেটই ঠিক করা হয়েছিল। এই সময় রহমানের একটু সন্দেহ হলে সে প্রস্রাব করার জন্য গাড়ি থামাতে বলে। হামজা জানায় এই জায়গা নিরাপদ না, আপনি হাফ কিলোমিটার অপেক্ষা করেন। মূলত হামজা জামিল ও এসপি আসলামের সাথে হাত মিলিয়ে রহমানকে মারার প্ল্যান করেছে। আর কিছু দূরেই এসপি আসলাম তাদের জন্য অপেক্ষা করছিল। এই সময় রহমান ডাকাত পকেট থেকে খুর বের করে বারবার গাড়ি থামাতে বলে, কিন্তু হামজা গাড়ি থামায় না, বরং গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তাই এবার রহমান ডাকাত হামজার উপর আক্রমণ করে, কিন্তু হামজা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে গাড়িটি একটি পিলারের সাথে ধাক্কা খায় এবং রহমান ডাকাতের একজন লোক সেখানেই মারা যায়। আর হামজা মারাত্মক আহত অবস্থায় কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে। এই সময় বাইক নিয়ে রহমান ডাকাতের একজন লোক সেখানে আসলে রহমান ডাকাত তাকে বলে হামজা যেন বাঁচতে না পারে, তাই সে এখন হামজার পেছনে। অপরদিকে এসপি আসলাম পৌঁছে যায় রহমান ডাকাতের গাড়ির কাছে। এই সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। একদিকে রহমান ডাকাত ও এসপি আসলাম, অপরদিকে হামজা ও রহমান ডাকাতের লোক। রহমান ডাকাত যখন বুঝতে পারে এখানে থাকলে সে বাঁচতে পারবে না, তখন সে ডঙ্গিকে সেখানে রেখে পালিয়ে যায়। কিন্তু এসপি আসলাম রহমানের পিছনে, আর ডঙ্গি একাই সকল পুলিশের মোকাবেলা করতে থাকে। রহমানের লোক হামজাকে ধরে ফেললে তাদের মধ্যে একটি লড়াই শুরু হয় এবং এক পর্যায়ে হামজা রহমানের লোককে মেরে ফেলে। অপরদিকে রহমান ও এসপি আসলামের মধ্যে বন্দুক যুদ্ধ চলতে থাকে। হঠাৎ রহমানের বন্দুকের গুলি শেষ হয়ে গেলে সে পালাতে শুরু করে। এ সময় এসপি আসলাম রহমানের পায়ে গুলি করে। অপরদিকে ডঙ্গের বুকেও গুলি লাগে, তবে সে মারা যাওয়ার আগে কিছু পুলিশকে গুলি করে ও বোমা নিক্ষেপ করে মেরে ফেলে। অন্যদিকে রহমান লুকিয়ে এসপি আসলামের উপর আক্রমণ করলে তাদের মধ্যে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড ফাইট। এক পর্যায়ে এসপি আসলাম যখন রহমান ডাকাতের সাথে পেরে উঠছিল না, তখন সেখানে হাজির হয় হামজা। হামজা তখন রহমান ডাকাতকে মেরে এসপিকে রক্ষা করে, কিন্তু এই সময় রহমান ডাকাত হামজাকেও মেরে অনেক আহত করে। তবে হামজা হার মানে না, সে আবার রহমান ডাকাতের উপর আক্রমণ করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। তখন এসপি আসলাম এসে রহমান ডাকাতের গলায় গুলি করে দেয়, কিন্তু হামজার প্ল্যান ছিল শহরে পৌঁছানো পর্যন্ত রহমান ডাকাতকে জীবিত রাখতে হবে। তাই হামজা তখন আহত রহমান ডাকাতকে নিয়ে দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ গাড়ি থামায় না। পরবর্তীতে একটি অটো থামলে হামজা রহমানকে অটোতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় এবং উজেরকে ফোন করে জানায় রহমান ভাইয়ের গায়ে গুলি লেগেছে, তাড়াতাড়ি আয়। উজের তখন গাড়ি ঘুরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হামজা তখন অটো চালকের সামনে রহমানকে বাঁচানোর অনেক নাটক করে, কিন্তু হসপিটালে পৌঁছাতেই রহমান মারা যায়। এরপর উজের আসলে হামজা তার সামনে কান্না নাটক করতে থাকে এবং অটো চালক এক সাংবাদিককে জানায় হামজা ভাই রহমান ভাইকে বাঁচাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে বাঁচাতে পারেনি। রহমানের মৃত্যুর খবর চারদিকে ছড়াতে শুরু করে। মেজর ইকবাল, ইয়ালিনা, জামিল, আলম, আশরাফ পাপ্পু সকলেই রহমানের মৃত্যুর খবর দেখতে পায় টিভিতে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অজয় জানায় পৃথিবীর সকল টেরোরিস্ট অ্যাটাকে পাকিস্তানের হাত রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাই আমরা অপারেশন ধুরান্ধর কার্যকর করার পরিকল্পনা করেছি, যেখানে আমাদের কেউ একজন পাকিস্তানি ক্রিমিনালদের মধ্যে ঢুকে তাদের সকল ইনফরমেশন আমাদের দেবে। আর এর জন্য আমাদের এমন একজনকে প্রয়োজন যে ফাঁসি বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, যার জীবনে কোনো লক্ষ্য নেই। আর আমরা এমন একজন কিলিং মেশিন খুঁজে পেয়েছি, আর সেই কিলিং মেশিন হলো জাঙ্কিরাত সিং রাঙ্গি ওরফে হামজা আলী মাজারি। এবং আমরা আরও জানতে পারি মুভিটির দ্বিতীয় পর্ব আসবে 19 মার্চ 2026 সালে। অবশেষে মুভির গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর এমন দারুণ দারুণ সব মুভির গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।